পশ্চিমবঙ্গে অনেক ছেলে মেয়ে আছে যারা পশ্চিমবঙ্গে থেকে আর্মি, নেভি, এয়ারফোর্সে যেতে চায়। পশ্চিমবঙ্গ থেকে অনেকে টিজিসি, টেক এন্ট্রি, টিএসি, জানিস তো এগুলো? টেকনিক্যাল গ্রাজুয়েট স্কিল, টিএস, টেকনিক্যাল এন্ট্রি স্কিল, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর মনে কর জ্যাগ এন্ট্রি স্কিল, জানিস তো? জাজ অ্যাডভোকেট জেনারেল। এছাড়াও এনডিএ, সিডিএস, এসএসবি তে যখন যায় বাঙালি ছেলেরা, বাংলায় বললে তারা বেশি ভালো বুঝবে। এবারে তুইও বাংলা ভালো বুঝিস, ইংলিশও ভালো বুঝিস, কিন্তু অনেকে আছে যারা বাংলা মিডিয়ামে পড়ে, বাংলা মাধ্যমে পড়েছে, তারা তো অতটা ভালো ইংলিশ বোঝে না। ব্যাপারটা তো আগে বুঝতে হবে যে এসএসবিটা কি। এসএসবিটাকে যদি আমরা বুঝে নিতে পারি কি, তাহলে আমরা খুব ভালো করে এসএসবিটাকে কোয়ালিফাই করতে পারবো। এরপরে ভাষাগত ওখানে হিন্দি চলে আর ইংলিশ চলে। এবারে ইংলিশ করলে ওরা ওখানে বেশি মাহাত্ম্য দেয়, প্রাধান্য দেয়। ওরা ওদের ডগমাতে হিন্দিটাকে অতটা করে না, কিন্তু হিন্দি বা ইংলিশই হবে, বাংলায় হবে না। বাট আমি আজকে তোর এসএসবি ক্লাসটা বাংলায় করছি, এই জন্য বাঙালি এবং বাকি বাঙালি স্টুডেন্টরাও ব্যাপারটা বুঝে নিতে পারবে কি করতে হবে আগে বাংলায়, তারপরে তারা জিনিসটাকে ইংলিশে প্র্যাকটিস করতে পারবে। তাহলে সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ, সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ বাংলায় আমরা বললাম, ইংলিশের শর্ট ফর্ম হচ্ছে এসএসবি, ঠিক আছে? এই এসএসবি কি কি জন্য লাগে আমরা প্রথমে লিখে ফেলি। তুই কিসের জন্য করতে চাইছিস? এসএসবি কি কি জন্য লাগে? একটা লাগে এনডিএ, একটা লাগে সিডিএস, একটা লাগে অ্যাপক্যাট, একটা লাগে ওটিএ, একটা লাগে টিজিসি, একটা লাগে জ্যাগ, একটা লাগে টিএস, একটা লাগে টিএ। টিএ মানে বুঝিস? টেরিটোরিয়াল আর্মি। হ্যাঁ, আচ্ছা, এইটা জানিস? এটিএ জানিস? সিডিএস জানিস? অ্যাপক্যাট জানিস? এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট আফটার গ্রাজুয়েশন, যেমন সিডিএস আফটার গ্রাজুয়েশন, অ্যাপক্যাট হচ্ছে আফটার গ্রাজুয়েশন। এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? ওটিএ অফিসার্স ট্রেনিং একাডেমি, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যাল গ্রাজুয়েট স্কিল এন্ট্রি স্কিল, ঠিক আছে? এটা হচ্ছে জাজ অ্যাডভোকেট জেনারেল, এটা হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিল, ঠিক আছে? এগুলো হচ্ছে তোর মনে কর কোনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিটেক করার পরে। টেক এন্ট্রি স্কিল এখানে একটা আছে, টেক এন্ট্রি স্কিল। টেক এন্ট্রি স্কিল মানে কি? যারা বিটেক করেছে, বিটেক করে যারা ডাইরেক্ট টেক এন্ট্রি স্কিমে যেতে চাইছে, তারা বিটেক করার পরেই এসএসবি ডাইরেক্ট যেতে পারবে, ঠিক আছে? যারা মনে কর এইচএস এ 80-90% পেয়েছে, 80-90% পাওয়ার পরেই তারা চাইছে যে আমরা ডাইরেক্ট এসএসবি তে যাব ইঞ্জিনিয়ারিং স্কিমে, ঠিক আছে? আর্মি, নেভি, এয়ারফোর্সে বিনা পয়সায় ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আবার চাকরির ব্যবস্থা আছে। তাহলে বিনা পয়সায় চাকরির যে ব্যবস্থা, সেই বিনা পয়সায় চাকরির ব্যবস্থা এবং ইঞ্জিনিয়ারিং পড়ানোর যে ব্যবস্থা, তার জন্য একটা এন্ট্রি স্কিম আছে, সেটা হচ্ছে টিইএস, ঠিক আছে? টেকনিক্যাল এন্ট্রি স্কিম। এবারে যারা গ্রাজুয়েশন করেছে, বিটেক করেছে, তারা যাবে, তাদের জন্য একটা আছে। আর একটা আছে যারা আর নেভিতে যাবে, তাদের জন্য একটা আছে। অর্থাৎ এইচএস এ 80-90% পেলে এনডিএ পরীক্ষা না দিয়ে ডাইরেক্ট এসএসবি দিয়ে পড়ার সুযোগ আছে। আর্মিতে ইঞ্জিনিয়ারিং বিনা পয়সায় ইঞ্জিনিয়ারিংও পড়াবে, আবার চাকরিও দেবে। এনডিএ তাদের করতে হবে না এইচএস এর পরে, বা বিটেক করার পরে তারা ডাইরেক্ট এসএসবি তে যেতে পারবে। তাদের সিডিএস, ওটিএ বা অ্যাপক্যাট দিতে হবে না। আবার যদি কেউ সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস দেয়, বা এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট দেয়, বা কেউ যদি মনে কর তোর টেরিটোরিয়াল আর্মি দেয়, তারা যেতে পারবে। আবার যারা ল পাস করেছে, মনে কর ল ডিগ্রি করেছে, মনে কর কি হয়েছে, ল মানে কি বলে? ল হচ্ছে আমাদের যারা এলএলবি কোর্স করেছে, তারা মনে কর জাজ অ্যাডভোকেট জেনারেল যেতে পারবে।
জাজ অ্যাডভোকেট জেনারেল, জ্যাগ এনটিসি এটাকে বলে, জাজ অ্যাডভোকেট জেনারেল। জাজ অ্যাডভোকেট জেনারেল এটা হলো লয়ার স্টুডেন্টরা বিটেক করেছে তারা গেল বিজিসি, এইচএসএ 80% 90% নাম্বার পেয়েছে তারা গেল টেক এন্ট্রি, টিএস, টেরিটোরিয়াল আর্মি। এছাড়াও যারা কনভেনশনাল, এনডিএ, সিডিএস, অ্যাফক্যাট, ওটিএ বা টিএ যেতে চাইবে তাদের জন্য, সবকটার জন্য কিন্তু আমাদের এসএসপি মাস্ট। এনসিসি সার্টিফিকেট হোল্ডার, এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার যারা, ঠিক আছে, কিন্তু ফার্স্ট ইয়ারই 1 বছরই তাদের ভ্যালুয়েশন, মানে ফার্স্ট ইয়ারের মধ্যেই যেতে হবে। এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার যারা, এনসিসি সি সার্টিফিকেটরাও ডাইরেক্ট এসএসপি এর জন্য যেতে পারবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। এবারে ঘটনাটা হচ্ছে যে এরা এসএসপি করতে পারবে, যেতে পারবে। এবার এসএসবি টা কি, সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউটা কি বলো? সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ হচ্ছে একটা 5 days ইন্টারভিউ প্রসেস, 5 days ইন্টারভিউ প্রসেস। এই ইন্টারভিউ প্রসেসে 5 দিন ধরে তোমাকে এসএসবি যে সেন্টারে সিট করবে সেখানে থাকতে হবে 5 দিন। ওরা থাকা খাওয়া দেবে, কিন্তু 5 দিনই কি তুমি থাকতে পারবে? না। কদিন থাকতে পারবে? না। 5 দিনের এটা শিডিউল, ওরাই ওখানে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া দিয়ে তোমার বিনা পয়সায় রেখে দিয়ে ইন্টারভিউ করবে। এবার এই 5 দিনের মধ্যে ফার্স্ট ডেতে হচ্ছে এলিমিনেশন হয়, এলিমিনেশন করানো হয়, এলিমিনেট করানো হয়। তাদের কিসের ভিত্তিতে এলিমিনেট করানো হয়? ফার্স্ট ডে 1, ঠিক আছে, এটা ডে 1। ফার্স্ট ডেতে মনে করো 1000 জন গেল বা 100 জন গেল, তার মধ্যে দেখা গেল যে 20 জনকে সিলেক্ট করলো, 80 জনকে কিন্তু তারা বাইরে বার করে দেবে। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট ডে সিলেকশনটা কিসের উপরে ডিপেন্ড করে হয়? না, পিপিপিটি, পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট, পিপিপিটি এন্ড ভার্বাল, দেখো ভার্বাল এন্ড নন ভার্বাল প্রসিডিং। ঠিক আছে, ফার্স্ট ডে প্রথমে তোমাকে একটা পিপিটি দেবে। পিপিটির ফুল ফর্ম কি? পিপিটির ফুল ফর্ম হচ্ছে পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। ওকে, পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট বোঝা গেল। এই পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্টে কি থাকে? একটা আবছা, অস্পষ্ট বা না বোঝা যাওয়ার মতন ছবি দেবে। আমরা সেটা প্র্যাকটিস করবো বিভিন্ন রকমের। এটা অস্পষ্ট ছবি, একটা প্রায় আবছা ছবি, ব্লার করা ছবি। এই ছবিতে হয়তো বোঝা যাচ্ছে কিছুটা একটা পাহাড় আছে, দুটো ক্যারেক্টার, দুটো মানুষ আছে, গাছগাছালি আছে, নদী বইছে, বাটা নৌকা চলছে, বা হতে পারে এটা মার্কেট প্লেস। যেগুলো একটা আবছা ছবি থেকে একটা আন্দাজ হবে। সেই ছবিটা দেখে আমাকে প্রথমে আন্দাজ করতে হবে যে ওতে কতগুলো ক্যারেক্টার আছে। ফার্স্ট আমাকে যেটাকে ডিনোমিনেট করতে হবে কিভাবে, না এরকম ভাবে কটা ক্যারেক্টার আছে, মানে তার মধ্যে কজন ছেলে মেয়ে আছে সেটাকে আমরা খুঁজে বার করতে হবে। এটা আবছা ছবি, আর একটা আবছা ছবির মধ্যে দিয়ে দিল, সেখানে তোর মনে হলো যে 3 জন লোক আছে। ঠিক আছে, তাহলে এই 3 জন লোকের মধ্যে কজন মেল আছে কজন ফিমেল আছে। যদি মনে হয় 3 জনই মেল আছে 3 জনই মেল আছে, যদি মনে হয় 2 জন মেল আছে 1 জন ফিমেল আছে, আগে এরকম লিখতে হবে। ঠিক আছে, এবারে তাদের মুড পিকচারে তো কিরকম মনে হচ্ছে, তাদের মুডটা নেগেটিভ না পজিটিভ সেটা লিখতে হবে। মনে করো 2 জনের মুড পজিটিভ, 1 জনের মুড নেগেটিভ। ঠিক আছে, লেখা হলো। তাহলে এবার এদের এজ কত হতে পারে বলো? এরকম সার্কেল করতে হবে। হ্যাঁ, এরকম সার্কেল করতে হবে না, লিখতে হবে। এটা হচ্ছে আগে ছবির শুরুয়াতে আমাকে এটাকে করতে হবে। 3টে সার্কেল করে 3 জনের এজ দিয়ে মেল ফিমেল করে দিলাম। এবারে মনে কর তাদের এজ দিলাম, একটা মনে কর 32, একটা 18, একটা 25। ঠিক আছে, এবারে এদের নামকরণ করতে হবে। এদের নামকরণ করার সময় মনে কর বললাম এটার নাম শ্যাম, এটার নাম করলাম রাম, এটার নাম করলাম যদু বা ইসমাইল। ঠিক আছে, 3টে নাম দিলাম। এবারে ছবিটা তো একটা অস্পষ্ট, এখানে টপিক কি দেওয়া আছে? পিকচার পারসেপশন ডেসক্রিপশন। তাহলে পিকচারকে প্রথমে আমাদের কি করতে হবে? পারসেপ্ট করতে হবে। পারসেপ্ট মানে আমাদের কল্পনায় একটা নিয়ে আসতে হবে। তাহলে পিকচারকে যখন আমি পারসেপ্ট করছি, তার মানে আমি পিকচারটাতে যা ইচ্ছা পারসেপ্ট করতে পারি। এবার ওখানে আমাকে একটা
স্টোরি লিখতে হবে। স্টোরি মানে কি, যার একটা শুরুয়াত আছে, যার একটা ক্লাইম্যাক্স আছে, যার একটা শেষ কনক্লুশন আছে। তাহলে এই স্টোরিটাকে আমি যে লিখবো সেটাকে কি করে লিখবো, কার উপর বেস করে লিখবো? ম্যাক্সিমাম ছেলে মেয়েরা যেটা করে, একটা নিজের মতন করে একটা গল্প লিখতে যায় বা স্টোরি লিখতে যায়, যার কোনো সোশ্যাল ইম্প্যাক্ট বা সোশ্যাল মেসেজ বা একটা তার কোনো মানে রিলেভেন্স থাকে না। এটা যা হোক তা হোক এটা লিখে দিল, পাহাড়ে ঘুরতে গেছে, দুজন ছেলে মেয়ে ভালো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম এটা লিখলো, এরকম নয়। ওই স্টোরিটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ভালো ভালো স্কিম আছে। যেমন মনে করো যদি এটা পাহাড়ি, যেরকম আমি বললাম, তাহলে আমরা ওটাকে কি করতে পারবো, স্বচ্ছ ভারত অভিযান। পাহাড়ে অনেক প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিক গুলো ওরা তুলতে যাচ্ছে, বাকি টুরিস্টরা প্লাস্টিক ফেলছে, ওরা পাহাড়কে প্লাস্টিক মুক্ত, দূষণ মুক্ত করতে যাচ্ছে। এইরকম ভাবে আমাদের যে মনে করো প্রজেক্ট আছে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযানের ইম্প্যাক্ট, স্বচ্ছ ভারত অভিযানের মিশনটাকে ওখানে লিখে সেই মিশনে ওরা কাজ করছে লিখতে পারবো। যদি মনে করো দেখা যাচ্ছে যে একটা কলকারখানায় কাজ করছে, যেটাকে আমরা মেক ইন ইন্ডিয়া লিখতে পারবো। দুটো ইয়াং ছেলে আলোচনা করছে, তারা স্কিল ইন্ডিয়ায় আলোচনা করছে। কোন একটা গঙ্গার ছবি গেছে, সেটাকে আমরা নমামি গঙ্গে, ক্লিন গঙ্গা প্রজেক্টে আমরা চলে যেতে পারবো। আমরা যদি মনে করো তারপরে মনে করো আমরা দেখলাম যে একটা হসপিটাল দেখাচ্ছে, তাহলে আমরা সেটাকে আয়ুষ্মান ভারত প্রজেক্টে চলে যাব। অর্থাৎ যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, কোনো স্টেট গভর্নমেন্টের স্কিম নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বড় বড় স্কিম আছে, অর্থাৎ যে আমাদের 52টা স্কিম আন্ডার দ্য অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদীর রেজিমে হয়েছে, সেই প্রত্যেকটা স্কিমকে আগে আমরা পড়ে নেব। সবকটা স্কিমের কি অবজেক্টিভস, কি পারপাস, কি তার রিলেভেন্স, তার কি তার আউটকাম, প্রত্যেকটা পড়ে থাকবে। এই অবজেক্টিভস এর উপর স্টোরিটা হবে, আউটকামের উপর, রিলেভেন্সের উপরে আমরা স্টোরিটাকে বেস্ট অন করব। তাহলে পিপিটিতে আমরা কখনোই কোনো স্টোরি এমনি আদিবাদি লিখবো না। আমরা সবসময় কোনোটাকে স্কিল ইন্ডিয়া, কোনোটাকে নমামি গঙ্গে, কোনোটাকে আয়ুষ্মান ভারত, কোনোটাকে আমাদের মেক ইন ইন্ডিয়া, কোনোটাকে ইসরো, কোনোটাকে ডিআরডিও, বুঝতে পারছি, কোনোটাতে মনে করো আমাদের যে ন্যাশনাল ইম্পর্টেন্স যে স্কিমগুলোতে রয়েছে, সেই স্কিমগুলোতে যেমন মনে করো এগ্রিকালচার, কৃষক কিষাণ ক্রেডিট কার্ড, যদি একটা এগ্রিকালচারের ছবি দেয়, ওটাকে আমরা কিষাণ ক্রেডিট কার্ডের দিকে নিয়ে চলে যাব। তো মোদী সরকারের জমানায় যা যা যোজনাগুলো করেছে, জনধন যোজনা, ডিমনিটাইজেশন, এগুলো সব যেগুলো খুব বড় বড় স্কিম হয়েছে, হ্যাঁ, সেই স্কিমগুলোকে আমরা ডাইরেক্ট ডিবিটি, এগুলোকেই আমরা এই স্টোরির মধ্যে রাখবো। তাহলে আমাদের যে কোনো ছবি অস্পষ্ট দেখবো, কিন্তু আমরা নিয়ে গিয়ে ওই স্কিমটাকে টেনে এনে স্টোরি লেখার চেষ্টা করবো। বুঝতে পারলাম? দিস ইজ পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। ঠিক আছে, আমরা অন্য কিছু যাবো না, এটাকে নোট করে নাও। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ভার্বাল আর নন ভার্বাল রিজনিং। অ্যাজ ইট ইজ আমরা ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং করব। ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং এ কিন্তু আমাদের মানে আমি 100 আউট অফ কিন্তু 80% আমাকে এখানে স্কোর করতে হবে। কারণ পিপিটিতে যেটা হবে, যে স্টোরিটা তুমি লিখবে, এই স্টোরিটা কিন্তু আবার ওইখানে মনে করো তোমাদের যে ব্যাচের 80 জন বা 70 জন ছেলেমেয়ে আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে ডিসকাস করতে বলবে। ঠিক আছে, এবারে মনে করো তুমি একটা লিখেছো, ও একটা লিখেছো, ও একটা লিখেছে, তোমার থেকে যদি কেউ ভালো লিখে দেয় এবং সে যদি বাকিদের কনভিন্স করে দেয় এবং বাকিদের যদি বুঝিয়ে দেয় যে তোমাদের স্টোরি থেকে তার স্টোরিটা ভালো হয়েছে, কেন হয়েছে, কারণ ছবির সঙ্গে সিমিলারিটি আছে, ছবির সঙ্গে স্টোরি লাইন ঠিক আছে, স্টোরির যে বাইন্ডিং অর্থাৎ স্টার্টিং, ক্লাইম্যাক্স, কনক্লুশন, সেটা ঠিক আছে। অতএব বাকিদের থেকে তার স্টোরি যদি খুব ভালো হয় এবং তার মেসেজ যদি খুব ভালো যায় এবং ছবির সঙ্গে যদি খুব রিলেভেন্ট টপিক সে তুলে আনে, তাহলে কিন্তু তোমরা ঝাড় খেয়ে যাবে তোমাদের স্টোরিটার থেকে। ওর স্টোরিটা কিন্তু ফাইনাল স্টোরি হিসেবে সিলেক্টেড হবে এবং ও কিন্তু সিলেক্টেড হবে। অতএব সবসময় চেষ্টা করবে যে তোমার স্টোরিকে যেন কেউরা ছাপিয়ে যেতে পারে, তোমার স্টোরি থেকে ভালো স্টোরি যেন কেউরা লিখতে পারে। সেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে বারবার করতে করতে আমরা শিখে যাব। বুঝতে পারলাম? দিস ইজ কল্ড পিপিটিটি। আর ভার্বাল নন ভার্বাল রিজনিং অ্যাজ ইট ইজ আমরা শিখব। ব্লক, অ্যানালজি, ক্লাসিফিকেশন, অ্যারেঞ্জমেন্ট, এরকম যা যা আছে সেগুলো আমরা সব টাইম টু টাইম শিখব। এটা তাহলে ফার্স্ট লেভেল। এবারে এই ভার্বাল এবং নন ভার্বালে আমাকে যদি 80 পাই, পিপিটিতে যদি আমার ছাড় হয়ে যায়, তাহলে কিন্তু আমি বেরিয়ে যাবো সেকেন্ডের জন্য। বুঝতে পারলাম?
কিন্তু যদি আমার পিপিটি ভালো হয়, ভার্বাল নরমাল ভালো হয়, তাহলে তো আমি ফাটাফাটি থাকছি, আমাকে কেউ ঢুকতে পারবে না। কিন্তু যদি পিপিটি খারাপ হয়, ভার্বাল নরমাল ভালো হয়, তাহলে আমি টিকে যেতে পারি। অর্থাৎ ভার্বাল নরমাল প্রতিদিন আমাকে প্রচুর প্র্যাকটিস করতেই হবে। বোঝাতে পারলাম? পিপিটি কিভাবে করতে হবে বলতে পারলাম, পিপিটিটাকে কিন্তু মেন ইম্পর্টেন্ট প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা যেই হয়ে গেল, এবারে আমরা সেকেন্ড ডেতে ঢুকে পড়বো। ঠিক আছে, এই দিনে এবারে মনে করো এই 80 জন টাইম দিয়েছে, 20 জন রয়েছে, এই 20 জনের মধ্যে তুমি রয়েছে। ঠিক আছে, এটা বুঝলি? আবার ওদের 4 দিন বাকি ইন্টারভিউ চলবে। কোনটা? না, এবার একদম ফাইনাল সিলেকশন, একদম মেডিকেল হবে, কনফারেন্স আউট হবে, ওখানে ছাড়বে, আর মাঝখানে বেশি ছাড়বে না, আর কিছু ছাড়বে। এই ফার্স্ট দিনে 100-র মধ্যে 20-তে ঢুকতে হবে বা 10-এ ঢুকতে হবে। এরকম হতে পারে 100-100 লাফিয়ে মেরে থাকবে। হ্যাঁ, 100-100 পুরো ব্যাচ লাফিয়ে মেরে থাকবে। ঠিক আছে, এবারে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমাদের ওদিনকে একটা ফর্ম ফিল আপ করতে দেবে, PIQ, পার্সোনাল ইনফরমেশন কোশ্চেনিয়ারিং। PIQ এর ফর্ম আমরা দিয়ে দেবো। সেই PIQ এর ফর্মে তোমার যাবতীয় ডিটেলস, তোমার ফ্যামিলির ডিটেলস, তোমার রেজাল্টের ডিটেলস, তোমার হবি, তোমার অ্যাচিভমেন্টস, তোমার পাস্ট হিস্ট্রি, তোমার ফিজিক্যাল সবকিছু, ফ্যামিলি হিস্ট্রি সবকিছু নেবে। পার্সোনাল ইনফরমেশন কোশ্চেনিয়ারি। ঠিক আছে, PIQ ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি বারবার প্র্যাকটিস করবে। আমরা যেটা দিয়ে দেবো সেই ফর্মটা থেকে বারবার ফিল আপ করে ওটাকে মুখস্থ করবে, কারণ কনফারেন্সে এবং যখন তোমার ইন্টারভিউ লাস্ট ডে হবে, যেদিনকে তোমার বোর্ড অ্যাপয়েন্ট করতে হবে, সেই দিনে কিন্তু এই PIQ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করবে। কোন স্কুলে পড়েছো, স্কুলের সম্পর্কে বলো, স্কুলের বেস্ট টিচারের সম্পর্কে বলো, কোন টিচারটা খারাপ ছিল বলো, কেন খারাপ ছিল, কোন বেস্ট ফ্রেন্ড ছিল, কোন স্কুলে কলেজে পড়লে, স্কুল থেকে কলেজের পার্থক্য কি হলো, কেন ওই স্কুল থেকে অন্য কলেজে গেছিলে, সেখানে কি বুঝলে ডিফারেন্সটা, বা কলেজে তুমি এই সাবজেক্ট কেন নিলে, বা তোমার অ্যাচিভমেন্ট এখানে এটা নেই কেন, বা তোমার রেজাল্ট এখন খারাপ হলো কেন, বা আগে খারাপ হয়েছিল এখন ভালো হলো কেন, তুমি কেন আগে খারাপ রেজাল্ট করেছিলে এখন ভালো রেজাল্ট করলে। এবং যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে তোমার ওই এলাকা সম্পর্কে বলো, তোমার এরিয়া সম্পর্কে বলো, তোমার ওখানকার নদী নালা সম্পর্কে বলো, যা কিছু ওই PIQ এর উপরে কিন্তু হাজারে কোশ্চেন উঠবে। ঠিক আছে, আমরা ওরা শিখিয়ে দেবো PIQ থেকে কি করে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এটা PIQ ওই ফার্স্ট দিনে করে নিতে হবে, কিন্তু লাগবে লাস্ট দিন। ঠিক আছে, এরপরে শুরু হবে বাকি দিনগুলোর ঝামেলা। বাকি দিনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাকি 4 দিনে কি কি হবে আমরা লিখে ফেলি। একটা হচ্ছে WAT মানে কি? ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট। ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু ওদের মধ্যে ওরা হাম্বেল আপ করে। কখনো 2 নম্বর দিনের করে দিল, কোনোদিন 3 নম্বর দিনের করে দিল, কখনো 4 নম্বর দিন। যেমন তুমি মানসিকভাবে প্রস্তুতি তোমাকে রাখতে দেবে না। ওরা তো বড় বড় সাইকোলজিস্ট, ওরা তোমার সাইকোলজি চেক করছে, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা চেক করছে। ওরা কি চায়? ওরা চায় যে তুমি কোনো বই থেকে মুখস্থ করে এসছো, তুমি কোথাও থেকে ছেড়ে পড়ে এসছো, বা কারোর থেকে ফলো করে এসছো, না তোমার মধ্যে এটা তুমি নিজেকে গোপন করতে পারো। SSB তে আমরা ভাবি আমরা নিজেকে খুব লিডার দেখাবো, আমরা খুব সাহসী দেখাবো, আমরা খুব দেশপ্রেমিক দেখাবো। তুমি আসলে হয়তো ভীতু, তাহলে তুমি নিজেকে সাহসী করে দেখিয়ে উঠতে পারবে না, ওরা ঠিক তোমার ভীতুপনাটা ধরে নেবে। অর্থাৎ তুমি চাইছো যে তুমি ওখানে নিজেকে হিরো দেখাবে, তুমি ওখানে লিডারশিপ দেখাবে, তুমি ওখানে খুব স্মার্ট দেখাবে, কিন্তু আসলে তুমি কি সেটা ওরা বার করে নেবে সাইকোলজিস্ট। ওখানে কোনো চালাকি করতে যাবে না, ওখানে চালাকি দ্বারা মহৎ কাজ হবে না, ওখানে চালাকি করলে ধরা পড়বে, ধরা খাবে। ঠিক আছে, এবং ওরা দেখবে তুমি মনে করো বই থেকে হাফ মুখস্থ করে রেখেছো আর হাফ কমন পাওনি নিজের থেকে। এই যে দুটো দুরকম হয়ে যায়, ওরা বই থেকে মুখস্থ করে লেখাটা আর নিজের লেখাটা, তো দুটো দুরকম হয়ে গেলে ওরা বললো এটা তুমি ঝেপেছো, এটা তোমার নিজের, তারপরে এইটাই নেবো যেটা তোমার। তাহলে তার চেয়ে ভালো কোনো বই থেকে না জেনে নিজের লেভেলেই পুরোটা কমপ্লিট করা। ওই জন্য কখনো কোনো বই পড়বে না, কখনো কোনো বই থেকে টুকে মুখস্থ করে যাবে না, বইয়ের লেখা নিয়ে যাবে না, বা বইয়ের কোনো রকমের স্টোরি লিখবে না, বা বইয়ের লেকচারের মুখস্থ করবে না, বা বইয়ের জিপি স্টাইল করবে না, বই থেকে কিছু করবে না। প্র্যাকটিসের মাধ্যমে নিজের ভেতরেই এই কোয়ালিটিটা আমরা এনরিচ করবো, কারণ ওরা জানতে চাইছে হু আর ইউ। যদি তুমি কারোর বইকে ডুপ্লিকেট করো, তুমি যদি কারোর বইকে নকল করো, তার মানে কি দাঁড়াচ্ছে তুমি তাহলে তার নকল করা জিনিস, এটা তুমি নয় তো।
কারণ যদি বই থেকে তুমি লেখো সেটা তো তার চিন্তা ভাবনা, তোমার চিন্তা ভাবনা না থরি। তাহলে তোমাকে তো ওরা জানতে চাইছে হু আর ইউ, বুঝতে পারছি কি বললাম? তাহলে হু আর ইউ যখন বোঝাতে পারছি, মানে বলতে চাইছি, সেখানে তুমি যদি কারোর থেকে ডুপ্লিকেট করে বা কারোর থেকে টোপো মেরে তুলে নিয়ে আসো, তাহলে সেখানে গিয়ে দাঁড়াবে কি যে ও এটা নয়, ওই বইটা যে লিখেছে সে যেটা সেটা ও, তাই তো? তাহলে বই থেকে নকল করবো না, যা করবো নিজের করবো। বুঝতে পারলাম? কথা বোঝা আসছে? গুড। এরপরে আমরা কি করবো না, ওয়ার্ড মানে কি? হ্যাঁ, ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট মানে হচ্ছে আমাকে 60 ওয়ার্ড দেবে, যেরকম আজকে আমি দিয়েছিলাম 60টা ওয়ার্ড দেবে। কিরকম ওয়ার্ড দেবে? কিরকম ওয়ার্ড দেবে? নরমাল ওয়ার্ড নয়, রিপিটেটিভ ওয়ার্ড। মনে করো ডেট ডেট ডেট, তিনটে পর্যন্ত দিল। এক একটা ওয়ার্ডের জন্য টাইম কত? 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। এবার ওয়ার্ডে কখনো শুড বি লেখা যাবে না, মেক সেন্টেন্স করা যাবে না। মেক সেন্টেন্স মানে আমরা করতে দেয়নি ওখানে, ওটা দিয়েছে ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট। শব্দগুলোকে বলো ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট, অর্থাৎ একটা শব্দকে তুমি কিভাবে অ্যাপ্রিসিয়েট করছো তার টেস্ট। ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন টেস্ট, একটা ওয়ার্ডকে তুমি কিভাবে অ্যাপ্রিসিয়েট করছো তার টেস্ট। অতএব সেই ওয়ার্ডের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি একটা শব্দকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছি, অর্থাৎ ডেট শব্দটাকে কি তুমি নেগেটিভলি করছো না পজিটিভলি করছো। যদি তুমি নেগেটিভলি করো তার মানে তুমি নেগেটিভ মাইন্ডেড, যদি তুমি পজিটিভলি করো তাহলে পজিটিভ। তুমি বলো স্যার নেগেটিভ ওয়ার্ডই তো ডেথ, মৃত্যু কি আবার পজিটিভ হতে পারে? সেই রকম নেগেটিভ ওয়ার্ডটাও তোমার পজিটিভে নিয়ে যেতে হবে। যেমন স্যার ডেথ তো স্যার নেগেটিভ, মৃত্যু মরে গেছে, তাকে কি করে? কেন? ডেথ ইজ দ্য ভ্যালর ফর দ্য মার্টিয়ার। শহীদের জন্য মৃত্যু খুবই গর্বের বিষয়, খুবই সাহসিকতার বিষয়, খুবই সম্মানের বিষয়, প্রেস্টিজের বিষয়। তাহলে ডেথকে আমরা পজিটিভ নিয়ে গেলাম, ডেট ইজ দ্য ভ্যালর ফর দ্য মার্টিয়ার। ঠিক আছে, এইরকম ভাবে মনে করো তোমাকে আরো কোনো নেগেটিভ শব্দ দেবে, যেমন দেবে পেন। তুমি বললে স্যার পেন তো যন্ত্রণাদায়ক, আমি নেগেটিভে লিখবো না, লিখতে হবে পেন ইজ দ্য পিলার অফ আওয়ার সাকসেস। যেমন আমাদের ছিল ফেলিয়ার ইজ দ্য পিলার অফ আওয়ার সাকসেস, ওইটাকে আমরা করে দেবো পেন ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ যে কোনো শব্দকে যতই নেগেটিভ দেবে আমরা সেটাকেই কিন্তু পজিটিভ করবো, এবং সেখানে কখনো শুনবি বা শর্ট টুবি অর্থবি দিয়ে করা যাবে না। সেখানে তোমাকে সবসময় ডেলিভার করতে হবে এক একটা থটস, এক একটা বিরাট মাপের স্কলার বা সাইকোলজি থট। অর্থাৎ ওই ওয়ার্ডটাতে তুমি কিভাবে নিজেকে অ্যাপ্রিশিয়েট করাচ্ছো, সেটাকে তুমি কিভাবে অ্যাড অন করছো, ভ্যালু অ্যাডেড করছো। বুঝতে পারলাম? সেই রকম ভাবে আমাদের যদি একটা ওয়ার্ড দেয়, মনে করো আমাকে দিল যে নিউক্লিয়ার বম, ঠিক আছে, নিউক্লিয়ার বম করে তো বাবা স্যার হিরোশিমা নাগাসাকি থ্রেট না। নিউক্লিয়ার বম ইজ দ্য ডিটারেন্স to minimize the chances of World War III. মানে কি, নিউক্লিয়ার বোম আছে বলে এক দেশ আরেক দেশকে আক্রমণ করবে না, কারণ মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ডিটারেন্স, এই নিউক্লিয়ার ডিটারেন্স, এই জায়গা থেকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকে নিজেদের বিরত করতে পারবো। তাহলে নিউক্লিয়ার বম তো আমরা কিভাবে পজিটিভ করে দিলাম, বুঝতে পারছি। এবার এগুলো করার জন্য বলবে স্যার এই তো লাখে লাখে ওয়ার্ড, কি করে এত হবে? এর জন্য যেটা করতে হবে তোমাদের একটা করে করতে হবে, কোট অ্যান্ড কোটেশনের ডিকশনারি পাওয়া যায় অক্সফোর্ডে বা কেমব্রিজে বা যে কোনো। কোট অ্যান্ড কোটেশন মানে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ ঠাকুর, আইজ্যাক নিউটন, মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র, স্বামীজি, নেতাজি, এরা এক একটা যে কথা বলেছে তাতে এই শব্দগুলো কখনো না কখনো এসছে। যেমন সেই শব্দগুলোকে, কোটেশন গুলোকে আগে মুখস্থ করতে হবে, তাহলে কি হবে? বা মুখস্থ করানো, মাথায় নেওয়া ইমেজটাকে, অর্থাৎ ওই যে ধারণাটাকে, যেগুলো আমি যেরকম বলছি
এই যে কথাগুলো যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বলেছে, স্বামীজি বলেছে, অ্যারিস্টটল বলেছে, মার্কস বলেছে, এঙ্গেলস বলেছে, অ্যারিস্টটল বলেছে, টলস্টয় বলেছে, পিথাগোরাস বলেছে, এদের যে কোড অ্যান্ড কোটেশনের যে ডিকশনারি আছে, সেই ডিকশনারি থেকে এদের এই কোড অ্যান্ড কোটেশনগুলোকে পড়ে নিতে হবে। যেখানে সব রকমের শব্দ ইউজ হয়েছে, সেই শব্দগুলোকে সার্কেল করে করে আমরা রেখে দেবো, যে তাহলে এই ডেট দিয়ে এলে বা এই পেন দিয়ে এলে বা এই নিউক্লিয়ার বোম দিয়ে এলে আমরা কি লিখবো, বুঝতে পারছি। তার মানে ওদের যে লেভেলের থিঙ্কিং থটস, ওই থটসটাই কিন্তু আমরা ওয়ার্ডে লিখবো। আমরা আমাদের লিখেছে ওরকম লিখবো না, ছোট ওই বাকি লিখবো না, আমরা প্রত্যেকটাতেই লিখবো একদম কোড অ্যান্ড কোটেশনের লেভেল। যে তিনটে লেভেলের ওই রকম লেভেলের কোনো 60টা থেকে লিখতে হবে, তার জন্য আমাদের সব কোড অ্যান্ড কোটেশন খালি করে দিতে হবে, বুঝতে পারলাম। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড। কি করে রেডি করতে বুঝতে পারলাম। এরপরে মনে করো আসছে SRT, এটা আমি কি কি হবে লিখে দিলাম, যে কোনো সময় যে কোনো দিন করাতে পারি। এটা হচ্ছে SRT। এটার মানে হচ্ছে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। ওকে, সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এই যে সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট, ওখানেও 60টা দেবে। হ্যাঁ, এক একটা করার জন্য তোমাকে মনে করো 30 সেকেন্ড করে সময় দেবে, ঠিক আছে। ওয়ার্ডে 10 সেকেন্ড করে দিয়েছিল, SRT তে 30 সেকেন্ড করে দেবে। SRT তে কি থাকবে, ওখানে লেখা থাকবে যে তুমি তোমার বাড়িতে আত্মীয় স্বজন বসে আছে, তোমার বাবা মা মিষ্টি কিনতে বলেছে, তুমি মিষ্টি কিনে ফিরছো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি কি করবে? তুমি অনলি হিরো হয়ে বলবে যে আমি ওর মধ্যে দিয়ে মিষ্টি ধুলো নিয়ে বাড়িতে চলে আসবো। এটাকে তোমার বলা হচ্ছে অতি দুঃসাহসিকতা, মানে ডেলিবারেটলি তুমি একটা ডেসপারেটনেস দেখাচ্ছ না। সেখানে বলবে যে আই উইল টেক দ্য শেল্টার, সেফ প্লেস, আফটার দ্য স্টর্ম উইল বি কাম ডাউন, উই উইল কাম টু অ্যাট হোম, ঠিক আছে। তোমাকে মনে করো বলা হলো your exam in another city, in your city curfew is declared and you need to appear that exam. What? তুমি বলো আমি পরীক্ষা দিতেই যাবো না, আমি প্রিন্সিপালকে ফোন করবো, আমি ফোন করে বলে দেবো আমি যেতে পারছি না, বা আমি পরীক্ষাটা দেবো না, বা আমি তার আগের দিন চলে যাবো, এইসব না। নো, তোমাকে তো বলেনি যে তোমার আগের দিন হয়েছে না কখন হয়েছে কারফিউ। কিন্তু কারফিউতে হয়েছে মানে কি, সেখানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, সেখানে লিটারেট লোক রয়েছে। তুমি তোমার অ্যাডমিট কার্ড নেবে, তুমি তোমার বাইক নেবে, নিয়ে টুকটুক করে যাবে, যেখানেই পুলিশ প্রশাসন তোমাকে দাঁড় করাবে, তুমি তাদের অ্যাডমিট কার্ডটা দেখাবে যে স্যার আমার পরীক্ষা আছে, আমার পরীক্ষা না দিলে আমার কেরিয়ার 12টা বেজে যাবে, আমাকে যেতে দিন। নিঃসন্দেহে তারা তোমাকে অ্যালাউ করবে যাওয়ার জন্য, যদি না দেয় তাহলে তোমার যাওয়া হবে না। কিন্তু তুমি প্রশাসনের বিরুদ্ধে গিয়ে ডিসোবে করে বা লুকিয়ে চুরিয়ে যাবার কোনো প্ল্যান প্রোগ্রাম করবে না। তুমি সঠিকভাবে তাদের জানিয়ে যদি তোমার যেতে দেয়, তুমি নিশ্চয়ই যাবে। তারাও ব্যাংকিং, তারাও তোমার পজিশনটা শুনবে, তোমার যেতে দেবে, ঠিক আছে। আবার একটা কখনো পজিশন আসতে পারে যে মনে করো তোমার বাড়িতে বিরাট বড় চুরি হয়ে গেছে, আর সেই দিনকে তোমার একটা বড় ইন্টারভিউ আছে, বা তোমার সেদিনকে একটা কোনো মিটিং আছে, তুমি কি করবে? বা এটা এরকমও হতে পারে যে তোমার বাবার অপারেশন আছে আজকে, বিরাট বড় মেজর, আর সেদিনে তোমার একটা বড় মিটিং আছে বা সেমিনার আছে বা इंटरव्यू আছে, তুমি কি করবে? তুমি স্যার इंटरव्यू तो होता है जिंदगी में, हम नहीं जाएगा उसके दिन पापा बोलते हैं तो पापा के साथ हमको रहना चाहिए। এটাও হয়ে গেল তোমার ইমোশনাল ফুল। কেন না, সচিন তেন্ডুলকার তার বাবা মারা যাওয়ার পরের তিনি কিন্তু গিয়ে কেনিয়ার বিরুদ্ধে খেলেছেন, কিন্তু শরীর দুঃখের মোহন হয়ে বসে দিতে পারতো আমার বাবা মারা গেছে, এখন আমি আর খেলবো না, আমি আমার দুঃখ করবো। কিন্তু তার বাবা মারা গেছে, সেই তারপরে তিনি গিয়ে দেখা করে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে দিয়েছে। তাহলে তার মানে কর্ম আগে, কাজ আগে, ডিউটি আগে, রেসপন্সিবিলিটি আগে। তোমার বাবার অপারেশন, তুমি কি করবে? অপারেশন করবে না, কে করবে? বাবা করবে। বাবার অপারেশন করবে, ডক্টর করবে। তাহলে তুই থেকে কি করবে? তাহলে তোমাকে কি করতে হবে যে স্যার আই উইল অ্যারেঞ্জ সাম ফ্রেন্ডস অর সাম রিলেটিভ, দোজ উইল বি অ্যাট দ্য নার্সিং হোম টু অ্যারেঞ্জ এনি ইমিডিয়েট সিচুয়েশন টু বি অকার্ড, and before I will consult with my doctors, is there any threat to his life or not? If it is not,
I will go and attend my seminar and then come back and join my father and pray for his fast recovery. আমার তো কাজ নেই, তাহলে বাবার অপারেশন করে আমাকে থাকতে হবে, এটার কোনো এই ইমোশনাল ফুলস হওয়া যাবে না। হয়ে গেল। এবার মনে করো তোমার মায়ের একদিন বিরাট ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা তোমার ছেলের কিডন্যাপ হয়েছে, আর সেদিনই তোমার ডিউটিতে জয়েন করার আছে, দেশে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, কি করবে? বুঝতে পারছো না? এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, দুটা না, আমরা এটা করে দোটানায় পড়েছি যে বাবা কোন দিকে যাবো, ডিলেমা, উভয় সংকট। এরকম উভয় সংকটের প্রশ্নগুলো থেকে তোমার মধ্যে হতে হবে। তাহলে মায়ের কি হয়েছে? বিরাট অসুখ, সঙ্গে হচ্ছে আমার ছেলের কিডন্যাপ। আমার মায়ের কাছে আর কেউ নেই, আমার দেশের জন্য লক্ষ লক্ষ সেবা করেছে। আমি আমার দেশ দেখেছে, আই শুড গো। নো, আমি আগে আমার ছেলের জন্য এফআইআর লঞ্চ করে দেবো, আমার ছেলেকে খোঁজার জন্য সমস্ত প্রশাসনের হেল্প নেবো, মায়ের দ্রুত রিকভারি করবো, এবং আই উইল জয়েন মাই ফোর্স ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু ঘটনাটা হচ্ছে সেখানে আরো কোটি কোটি লোক রয়েছে সার্ভ করার, আমার ফ্যামিলিকে আমি ফেলে যেতে পারবো না এক্ষেত্রে। কিন্তু যদি এরকম হয় যে আমার বিয়ে বাড়ি পড়েছে আর ন্যাশনাল কল এসছে, তখন কি আমি বিয়ে বাড়ি করবো না? তখন পাল্টে যাবে, তখন হবে আমি ডিউটি জয়েন করবো। অতএব সিচুয়েশনের ওয়েট, সিচুয়েশনের গ্র্যাভিটি, সিচুয়েশনের ইম্পর্টেন্স, সিচুয়েশনের ডিপনেস, ডেপথ, এগুলো বিচার করে এক একটা রিয়াকশন কিন্তু এক এক রকম হবে। একই রকম সিনারিওতে একই রকম সিচুয়েশনে কিন্তু রিয়াকশন বিভিন্ন হতে পারে। যদি তার ডেপথটা বা গ্র্যাভিটিটা ডিফারেন্স হয়, যেরকম বিয়ে বাড়ি যুদ্ধ, আমি আগে যুদ্ধ, কিন্তু আমার মায়ের অসুবিধা হচ্ছে, আমার ছেলে হয়েছে, তাহলে আমি ফ্যামিলিকে টেক করেও যুদ্ধ। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এরকম, অর্থাৎ প্রায়োরিটাইজ করার যে শিক্ষা, লিডারশিপের সেটাই কোয়ালিটি, কোনটাকে আমরা প্রথমে নেবো, কোনটাকে আমরা পরে নেবো, কোনটাকে আমরা কোন সিচুয়েশনে কি রিয়াক্ট করবো, এরকম ডিলেমা অজস্র আসবে। উভয় সংকট, এদিকেও খাদ ওদিকেও খাদ, কোন দিকে চুজ করবে? দুদিকেই খাদ। কোন খাদটা এবার আমি তাহলে বুঝবো যে কোন খাদটা কতটা গর্ত, কোন খাদে জল আছে, কোন খাদে পাথর আছে। জল থাকলে আমি ওই খাদে পড়লে সাঁতার কেটে নেবো ভেতরে গিয়ে, পা থাকলে শিওর দেখতে হবো। তাহলে দুটোই খাদ, কিন্তু দুটো খাদের পড়ার আগে আমাকে কি দেখতে হবে? এই খাদের কতটা গভীরতা, এই খাদের কতটা গভীরতা, এই খাদের নিচে জল আছে না এই খাদের নিচে পাথর আছে, এই গাছের নিচে গাছগাছালি বেশি আছে, এই গাছের নিচে গাছগাছালি নেই, বালিয়ালি আছে। তাহলে কোথায় আমি পড়লে ম্যাক্সিমাম সেভ হতে পারবো, সেই খাদটা বেছে নেবো। বোঝাতে পারছি? খাদ মানেই মৃত্যু নয়, খাদের মধ্যে থেকে কোনটাই মিনিমাইজ মৃত্যু, সেটাকে বেছে নিয়ে আমি সেই খাদে জাম্প করবো। সেই রকম প্রত্যেকটা সিচুয়েশনের গ্র্যাভিটি বুঝে তার রিয়াকশনটাকে ডিফারেন্ট করতে হবে, সেটাকে আমরা বলবো এসআরটি। প্র্যাকটিসের মাধ্যমে এইগুলো তোমাদের আমরা তৈরি করে দেবো, ঠিক আছে? এটা হলো এসআরটি। এরপরে হচ্ছে জিপিই, দেখো গ্রুপ প্ল্যানিং এক্সারসাইজ, জিপিই, গ্রুপ প্ল্যানিং এক্সারসাইজ, গ্রুপ প্ল্যানিং এক্সারসাইজ। ওকে, এই গ্রুপ প্ল্যানিং এক্সারসাইজ মানে কি? এখানে তোমাকে একটা ম্যাপ দেবে, মনে করো একটা গ্রাম, সেই গ্রামে একটা ম্যাপ দিল, দিয়ে বললো ওই গ্রামের একটা ব্রিজে টেররিস্টরা অ্যাটাক করেছে, আর একটা গ্রামে আগুন ধরে গেছে, আর একটা জায়গায় বোম ব্লাস্ট হয়েছে, আর একটা জায়গায় হসপিটালে জঙ্গিরা পণবন্দি করে রেখেছে। একই সঙ্গে তুমি আছো ওই গ্রামটা থেকে 100 কিলোমিটার, কি করবো? তাহলে প্রথমে আমরা ম্যাপ খুলে নেবো, ম্যাপ খুলে নিয়ে দেখবো যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স কত, মানে স্কেল দেওয়া থাকে। আগে আমরা মেজার করবো যে আমার থেকে ব্রিজটার দূরত্ব কত, গ্রামটার দূরত্ব কত, হসপিটালটার দূরত্ব কত, যে বোম ব্লাস্টের এরিয়ার দূরত্ব কত। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবার কি কি মোড় আছে, ছোটটা নদী আছে, মাঝখান থেকে নদী আছে, তাহলে আমাকে মানে বোম লাগবে। এবারে সেখানে আমি ধরে নেবো যে নদী আছে, যখন তার আশেপাশে নৌকা আছে। এবারে যখন আমার কোথাও যেতে হবে, আমি সেখানে ধরে নেবো যে আমার কাছে একটা গাড়ি দিতে হবে, গাড়ি
40 কিলোমিটার, তাহলে এখান থেকে আমি ওখানে যেতে কতক্ষণ সময় লাগবে, বোটে ফেরতে কতক্ষণ সময় লাগবে, ওখান থেকে ওখানে যেতে কতক্ষণ সময় লাগবে, এটাকে আগে একটা গ্রাফ করবো, যে আমরা আগে প্ল্যান করব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কি কি সময় লাগবে, আমার কাছে কি কি রিসোর্সেস আছে বলে দেওয়া হলো যে তোমার কাছে 2জন ছেলে আছে কি 3জন ছেলে আছে, তাদের নিয়ে যাবে, একটা জিপ গাড়ি রয়েছে হয়তো, বা একটা গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, বা একটা নৌকা দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবারে তাহলে তুমি কিভাবে একই সঙ্গে 4টে জায়গায় একা যাবে না 2জন করে এক এক জায়গায় পাঠাবে, কাকে কোন দিকে পাঠাবে, কিভাবে পাঠাবে, অর্থাৎ এই 4টে সিচুয়েশনকে তোমাকে হ্যান্ডেল করতে হবে উইদিন টাইম। এবং সেখানেও আগে আমি ব্রিজে বোম ব্লাস্টটাকে আটকাবো, না যেখানে বোম ব্লাস্ট হবে সেখানে আটকাবো, না হসপিটালে যেখানে ভর্তি করে রেখেছে সেখানে আটকাবো, নাকি গ্রামে আগুন লেগে গেছে সেটাকে আটকাবো, কোনটাকে আটকাবো তার প্রায়োরিটি রেডি করবো। তাহলে এখানে প্রায়োরিটি কিরকম, না আগে যেগুলোকে ভর্তি করে রেখেছে, লাস্ট হয়ে গেছে ব্রিজ ওড়াবে, কিন্তু মানুষের জীবনের থেকে ব্রিজটা যদি এরকম হয় যে এই ব্রিজটা চলে গেলে ভারতবর্ষের পুরো একটা এরিয়া আমাদের আনঅকুপাইড হয়ে যাবে, তাহলে আবার আলাদা ইম্পর্টেন্ট। কিন্তু যদি এটা শুধু ব্রিজ হয় তাহলে সেটা আলাদা ইম্পর্টেন্ট। এবারে আমাকে দেখতে হবে গ্রামের মানুষগুলোকে আগে বাঁচাতে হবে, তাহলে আগে আমাকে টার্গেট করতে হবে হসপিটালে। এবার সবাই মিলে আমরা হসপিটালে গেলে হবে না, হসপিটালে আমরা গেলে ওখান থেকে এখানে ফিরবো কি করে, বা ব্লাস্টের এরিয়াতে যাবো কি করে, ব্লাস্ট এরিয়াতে আমি জিনিস করতে পারবো না, তাহলে ব্লাস্ট এরিয়ার জন্য আমরা কমিউনিকেশন করবো, যে ওখানকার লোকাল অথরিটিজ আছে তাদের উপরে পাঠাবো অ্যাম্বুলেন্স দিয়ে যে ওখানে রিকভারি করতে। যে গ্রামে আগুন লেগে গেছে সেখানকে আমি ফায়ার ব্রিগেডকে পাঠাবো, আমি নিজে যাবো আগুন যেখানে ওই বন্দি করে রেখেছি, তাহলে আমি লিডার ওখানে ওদের ছাড়াতে যাবো, কিন্তু আমি 2জনকে নিয়ে গিয়ে ছাড়াবার চেষ্টা করবো, ততক্ষণে পুলিশটাকেও বাঁচাবার জন্য যদি পারি একজনকে পাঠিয়ে দিয়ে ওখানকার মধ্যে এই কি আছে সেটা রিপোর্ট আমি নেবো। তো এইভাবে আমি এই পুরো প্ল্যানটাকে কিভাবে সলভ করবো, কি করে আমি এক্সিকিউট করবো, যেমন যুদ্ধের সময় হয় এদিক থেকে অ্যাটাক, ওদিক থেকে অ্যাটাক, সেদিক থেকে অ্যাটাক, চারিদিক থেকে অ্যাটাক, কি করবে, সেই জন্য ওরা এরকম বিভিন্ন রকম 4-5টা অড সিচুয়েশন দিয়ে দেবে, দিয়ে তোমার বলবে তুমি কি করে সলভ করবে। সেখানে তোমাকে প্রথমে রাস্তার রেঞ্জ, তোমার রিসোর্সেস, তোমার অবজেক্টিভ, তোমার প্রায়োরিটি করে করে সেইখানে একটা গ্রুপ প্ল্যানিং এক্সারসাইজ রেডি করতে হবে। তুমি করলে, বাকি ছেলেরা করলো, পিপিটির মতো এবার সবাই মিলে আলোচনা করলো। যদি তোমার থেকে ভালো রেসপন্স কারোর হয়, ভালো সলভ কারোর হয়, ভালো স্ট্র্যাটেজি কারোর হয়, ভালো প্ল্যানিং কারোর হয়, ভালো সলভ কারোর হয়, তাহলে সে এগিয়ে যাবে বাকিদের কনভিন্স করবে। কিন্তু তোমার যদি বাকিদের থেকে সলিউশন, প্ল্যানিং, স্ট্র্যাটেজি সমস্তটা ভালো হয়, তাহলে তুমি বাকিদেরকে কনভিন্স করতে পারবে। এবার ওখানে তৃতীয় সাহেব যিনি থাকবেন, তিনি দেখবেন যে কে ভালো বলছে, কে ভালো কনভিন্স করছে, কে ভালো লিখেছে, কে আদার্স কে ইনফ্লুয়েন্স করছে বা করারটা তার বাঞ্ছনীয়, সে ডিজার্ভিং, তাকে কিন্তু মাইলেজ দেবে। বুঝতে পারলাম? সবাই বলবে বলে একটা ফাইনাল আবার রেডি হবে, সেটা ঠিক থেকে একজন দিয়ে বলবে। কিন্তু যখন আলোচনা করবে তখন ইন্ডিভিজুয়াল শুনবে কে কি লিখেছে, কি করেছে, এবং ইন্ডিভিজুয়ালিও সেগুলো দেখবে পরে কনফারেন্সের সময়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই আলোচনার সময় তোমার কি প্ল্যানিং সেটা তো তোমার ডিসকাস করতে হবে। সেই ডিসকাশনটার সময় যেন তুমি বাকিদের ইনফ্লুয়েন্স করো, তোমার সলিউশনটাই যেন বাকিরা অ্যাডপ্ট করে। কেউ করতে চাইবে না, সবাই একে অপরকে চাপবে, সেখানে তোমাকে লজিক দিয়ে বাকিদের স্তব্ধ করতে হবে, সেটাও লিডারশিপ। আপনাদের হয় চিংড়ি মাছের বাজার হয়ে যায়, ওই 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 তো কোনো কিছু হয় না, ঝগড়াঝাটি করে কোনটা আউট হয়ে যায়। সেখানে তুমি কি করে তাদেরকে শান্ত রাখবে, কি করে তাদের বোঝাবে, কি করে তাদের রাজি করবে, পরীক্ষা আনবে, সেটাই আমরা এখানে শিখবো। লিডারশিপ বললাম না, একদিন দুদিনের গুলো হওয়ার জিনিস নয়, এটা একটা আলাদা লিডারশিপ করে যেতে প্র্যাকটিস করতে হবে। যে সবাই চাইছে সে হিরো, অথচ আমি এমন বিহেভ করবো যে আমি হিরো হচ্ছি, কেউ বুঝবে না, আমি সবার কাছে হিরো হচ্ছি না বলে ব্যবহার করবো যে তোরাই হিরো, আমি হিরো নই, কিন্তু এটা করলে তোরাই হিরো হবি। সেরকম ভাবে তাদের বোঝাতে হবে যে তারা যাতে তোমাকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ টিম ওয়ার্কটা দরকার। টিম ওয়ার্ক মানে সবাই লিডার হবে চাইছে, কিন্তু না, সবাই আমরা টিমের মেম্বার, সবারটাই নেবো, যার যেটা ভালো তুমি সবারটা নেবে, দিয়ে তোমারটা দেবে, যার যেখানে ভুল আছে তার সেখানে ঠিক করে দেবে, নিজেকে জাহির করবে না, অন্যেরটা ভালোটা ভালো নিয়ে নেবে, দিয়ে তোমার ভালোটা দিয়ে বাকিদের ভুলটাকে শুধরে দেবে, দিয়ে বলবে দেখ তোদেরটাই রইল, আমি শুধু ইম্প্রোভাইজ করে দিই। ব্যাপারটা বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে তোমারটা যদি কমও যায়, কিন্তু তুমি যদি বাকিদের কন্ট্রোল করো, তুমি কিন্তু চোখে পড়বে, নজরে পড়বে। বুঝতে পারলাম? এইরকম ভাবে আমরা জিপিইটাকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এরপরে হচ্ছে that thematic appreciation test, that
ক্রিয়েটিভ ট্যাগ থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট। এখানে যেটা পিপিটিতে আমরা করেছিলাম, একটা স্টোরিকে আমরা লিখছিলাম, মানে আমরা পিকচার পারসেপশন ডেসক্রিপশন করছিলাম, এখানে সেরকম ব্যাক টু ব্যাক স্টোরি 12টা আসবে, ইভেন হতে পারে একটা ব্ল্যাঙ্ক আসবে, পুরো সাদা কাগজ, কিছু ছোট, পুরোটাই তোমাকে ইমাজিন করতে হবে। এবার এখানে যখন লেখা রয়েছে থিমেটিক, অর্থাৎ থিমের উপরে বেস করতে হবে। থিম মানে কি, ওই ছবিটার যে থিম তার উপরে স্টোরিটা লিখতে হবে। সেটার জন্য যেটা আমরা বললাম ওই পুরোনো পন্থাই থাকবে, পিপিটির পন্থাটাই থাকবে, একই অ্যাপ্রোচ হবে, শুধু মেকিং অফ স্টোরিটা স্টোরি হবে না, থিমের অ্যাপ্রিসিয়েশন হবে। অতএব সেখানে ছবিটার উপরে একটা থিম আমরা ইম্পোজ করব, সেই থিমটাকে আবার আমরা কিভাবে গ্লোরিফাই করছি বা ইলাবোরেট করছি সেটার উপরে আমাদের জোর থাকবে। অর্থাৎ পিপিটির প্রায় প্রায় একই গোত্রে, ঠিক আছে। এবারে যেটা আছে সেটা হচ্ছে লেকচারেট। লেকচারেটের যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব ক্রুশিয়াল, তোমাকে মানে নেতাদের মতো ভাষণ দিতে হবে। যদি এটা খুব ক্রুশিয়াল, লেকচারেট লিখে নাও, লেকচারেট। এইটার জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অজস্র টপিকের উপর পড়াশোনা করতে হবে। সেটা 370 অ্যাপ্লিকেশনস হতে পারে, সেটা ওয়াকআউট বিল হতে পারে, সেটা নিউক্লিয়ার ডিটারেন্স হতে পারে, নিউক্লিয়ার পাওয়ার হতে পারে, ব্রাহ্মস হতে পারে, S-400 হতে পারে, সেটা ইন্দো চায়না রিলেশনশিপ হতে পারে, সেটা সিমলা প্যাক্ট হতে পারে, সেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হতে পারে, সেটা জিওপলিটিক্যাল হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে, সায়েন্স হতে পারে, সায়েন্স ইজ দ্য কার্স অর দ্য ব্লেসিংস হতে পারে, like this type of any kind of topic. বলো কি বলতে চাইছো? কারেন্ট প্রিভিয়াস যে কোনো কিছু হতে পারে, তিনটে দেবে, ঠিক আছে। সেখানে তোমাকে একটার উপরে চুপ করে বলতে দিতে হবে। অর্থাৎ বিরাট নলেজ না থাকলে ডেইলি অ্যাক্টিভিটি করে পারবে না। রোজ এর জন্য নিউজ পেপার পড়তে হবে, রোজ খবরের কাগজ দেখতে হবে, রোজ তোমাকে টেলিভিশন দেখতে হবে, টিভি নিউজ, বাকি কিছু না। আর নিউজ দেখবে তো ডিডি নিউজ দেখবে, বা লোকসভা টিভি দেখবে, রাজ্যসভা টিভি দেখবে, বাকি কোনো চ্যানেল দেখবে না, ওতে কিছু হয় না, ঠিক আছে। ইউটিউব থেকে কিছু শিখবে না, সব যদিও দেখো এই ডিডি নিউজ বা লোকসভা টিভি, রাজ্যসভা টিভি এগুলো থেকে দেখবে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, এই দুটো কাগজকে ফলো করবে, বা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, এবং হচ্ছে কি বললাম, দ্য স্টেটসম্যান। এদের প্রত্যেক দিনের এডিটোরিয়ালটাকে পড়বে, এডিটোরিয়ালটাকে কাঁচি দিয়ে কাটবে, এডিটোরিয়ালটাকে কাঁচি দিয়ে কেটে, আর এডিটোরিয়ালটাকে কাঁচি দিয়ে কেটে একটা খাতা করবে, খাতায় স্টেপলার দিয়ে আটকে দেবে বা চিপকে দেবে, বা ওটাকে খাতায় তুলে রাখবে। প্রত্যেক দিনের এডিটোরিয়ালটা পড়তে থাকবে, তাহলে তোমার মানে আপডেটেড থাকবে। এবং এটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, করোনা হতে পারে, কোভিড হতে পারে, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ফ্লাড হতে পারে, আর্থকোয়েক হতে পারে, যা কিছু মানে সেটা সোশ্যাল হতে পারে, ডিফেন্স রিলেটেড হতে পারে, ফ্যামিলিয়ার রিলেটেড হতে পারে, ট্যুরিজম হতে পারে, সেটা তোমার ন্যাশনাল পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে, অ্যাপলিটিক্যাল হতে পারে, যা কিছু হতে পারে, বুঝতে পারলাম। অতএব এর জন্য কিন্তু এটা বিরাট ঠান্ডা লাগবে, বিরাট। এটা একটাই দেবে, তিনটে দেবে, একটা চুজ করে তোমার একটা বলতে হবে। এবারে ওই একটা যখন বলতে হবে ওটার জন্য তোমার সেই ঠান্ডাটা রেডি রাখতে হবে। ওই গেজিয়ে বললে বা ওই রচনা লিখলে ইতিহাসের হবে না, মানে পারফেক্ট ডেটা রেডি রাখতে হবে। ওখানে যেটা বলতে হবে ম্যাক্সিমাম ডেটা, মানে প্যাটার্ন সাজাতে হবে, ইন্ট্রো, ডেটা, স্ট্যাটিস্টিক্স, input and output and the conclusions of your overview। বুঝতে পারলাম? এইটা কিন্তু তোমাকে দিতেই হবে, না হলে কিন্তু পড়ানো সম্ভব হবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝে গেছো? এটা হলো ভেরি টিপিক্যাল জিনিস, আর ভেরি ডিফিকাল্ট জিনিস, ঠিক আছে। লেকচারেটের পরে থাকবে জিডি, আবার এক সমস্যা, জিডি মানে হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন মানে কি, এই সেম লেকচারের যা টপিক করলে সেই টপিকের উপরেই একটা টপিক ছেড়ে দেবে, দিয়ে এবার তোমরা মনে করো 7 জন রয়েছো, তোমাদের মধ্যে আলোচনা শুরু করো, বলতে শুরু করলে। এবারে তুমি যে ডিবেট করছো তোমার কি লজিক,
তুমি ওই টপিকের উপর কতটা ডেপথ, তোমার কতটা স্ট্যাটিস্টিক্স, তুমি কি পক্ষ নিচ্ছ না বিপক্ষে নিচ্ছ, অর্থাৎ যেটা আড্ডা বলি আমরা। আড্ডায় যেরকম আমরা তর্ক করি না যে সচিন তেন্ডুলকার ভালো না বিরাট কোহলি ভালো, মেসি ভালো না রোনাল্ডো ভালো, এবার তুমি তোমার লজিক দাও, ও লজিকটা দিয়ে তুমি প্রমাণ করতে চাও যে রোনাল্ডো ভালো বা মেসি ভালো। সেই রকম এখানেও তোমার লজিক দিয়ে প্রমাণ করতে হবে যে 370 ধারা তোরা ঠিক না ভুল। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা উচিত ছিল না সিজফায়ার করা উচিত ছিল? হ্যাঁ, ইন্ডিয়া চায়নার আমেরিকার মিডিয়েটার অ্যাকসেপ্ট করা উচিত ছিল কি ছিল না? বা তোমাকে দিল মনে করো আমাদের দেশে এই যে অগ্নিবীর করা হয়েছে সেটাকে তুমি কিভাবে দেখছো, বা যে অগ্নিবায়ু, ঠিক আছে, অর্থাৎ যে কোনো টপিকের ওপরে তুমি কি ভাবছো আরেকজন কি ভাবছে একসঙ্গে লড়িয়ে দেবে। অর্থাৎ ডিবেট করা, যারা এক্সটেম্পোরার করে অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতা ডিবেট করে, তারাই এগুলো ভালো পারবে। কারণ তোমার যদি লজিক সলভ না থাকে, তোমার যদি কনভিন্সিং পাওয়ার না থাকে, তাহলে তুমি ভালো লিডার নও। আর যদি তুমি ভালো লিডার নও, তাহলে তুমি বাকিদের বোঝাবে কি করে? তোমার প্ল্যাটফর্মে 1000 1000 সৈন্য, তুমি তাদের লিডার, তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, ইন্সপায়ার করতে হবে, তাদের লজিক্যালি বোঝাতে হবে। মানে যেটা লজিক্যাল না সেটাকেও তোমাকে লজিক্যাল করে বোঝাতে হবে, সেই পাওয়ারটা তোমার কাছে থাকতে হবে। সেই জন্য জিডি হবে, জিডিতে মানে ফুল কালাম হবে, মানে পুরো তুমি তোমার ওর যে যার মতন বলবে, কিন্তু তোমার সেখানে তুমি তোমার সাপোর্ট করতে হবে ডিবেটে। বুঝতে পারলাম? এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, জিডি ফুল চেষ্টা। এটি নলেজ না থাকলে এখানে বলতেই পারবে না, আর যে যত বলতে পারবে সে তত নাম্বার ক্যারি করবে। এবং কনস্ট্রাকটিভ বলতে হবে, উইথ ডেটা, উইথ ফ্যাক্টস, উইথ ইনফো। বুঝতে পারলাম না? ডেটা নেই, স্ট্যাটিস্টিক্স নেই, সলিড ইনফরমেশন নেই, আর হট বললে হবে না। বুঝতে পারলাম? হয়ে গেল জিডি। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে জিটিও, গ্রুপ টাস্ক অপারেশন। ঠিক আছে, এই গ্রুপ টাস্ক অপারেশনের মানে এটা হচ্ছে আউটফিল্ড, এটা হচ্ছে প্রথম এলো আউটফিল্ডের জিনিস। ঠিক আছে, আউটফিল্ডে মাঠে বিভিন্ন রকমের ফসল দেবে, অবস্টাকলস দেবে, সেগুলো আমরা কমিয়ে দেবো। বিভিন্ন রকমের ফিজিক্যাল অবস্টাকলস দেবে এবং কিছু দেবে গ্রুপ অবস্টাকল, একসঙ্গে বলবে এই কাজটাকে তোমাদের সমাধান করতে হবে। এবার সেখানে সবাই লিডারশিপ করবে, আমি যেরকম বলছি সেরকম ভাবে সবাই বলবে এটা এটা বাধা না, ওটা পারতে দিয়ে ওখান থেকে ওটাকে পেরে আনবে। যেমন অনেক সময় বলবে যে এটা পারবে, যেমন গাছে উঠে যাবে, কেউ কেউ ধরে লাফাবে, ওরকম মাথা ঠান্ডা করে কোনটায় আউট আছে, কোনটায় ডিসকোয়ালিফাই আছে সেটাকে বুঝে নিয়ে, কোনটায় রিস্ক কম আছে, কোনটায় সাকসেস বেশি আছে সেটাকে ডিটারমাইন করে তারপর কাজটা করতে হবে। কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই হই 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 শুরু করে দেবে। আমি বলবো আমি যেরকম বলছি সেরকম কর, আমার মতন করে কর, আমি যেরকম বোঝাচ্ছি সেরকম কর। সেই জায়গাটাকে তোমাকে আগে সবারটা শুনতে হবে, শুনে তোমাকে বুঝতে হবে তার কি মনোভাব, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে। অর্থাৎ এখানেও তোমার টিম ওয়ার্ক কাজে আসবে। টিম ওয়ার্ক যদি না করতে পারো, বাকিদের যদি না বোঝাতে পারো, বাকিদের যদি সঙ্গে করে নিয়ে না চলতে পারো, বাকিদের যদি না কনভিন্স করতে পারো, তাহলে তোমার লিডারশিপ কোয়ালিটি নেই। তোমার লিডারশিপ কোয়ালিটি নেই মানে তুমি অফিসার্স লাইক কোয়ালিটির মধ্যেই পড়ো না। বুঝতে পারলাম? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইয়ে হয়, অ্যাপকাট একটা আলাদা জিনিস থাকে, সেটা তো আমাদের আলাদা জিনিস, সেটা হচ্ছে আবার এটা ওই ভিডিও গেমের মতন স্পিড ভ্যালি একটা জিনিস থাকে। ঠিক আছে, সেগুলো আলাদা, স্পেসিফিক্যালি আলাদা আছে। অ্যাপকাটের কিছু মানে এয়ারফোর্সের জন্য যখন ওখানে এএফএসপি হয়, ঠিক আছে, এয়ারফোর্স সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ হয়, হ্যাঁ, ওখানে আমাদের একটা ডিফারেন্ট কম্পিটিটিভ জায়গায় হয়, ওটা আমি আজকে ডিসকাস করছি না। কিন্তু এর মধ্যে এগুলোই মোটামুটি থাকবে এবং এইগুলোকেই করার জন্য যেগুলো যেগুলো বললাম, রোজ খবরের কাগজ পড়া, রোজ ডিকশনারি পড়া, রোজ বিভিন্ন ছবি দেখে স্টোরি করা, নরেন্দ্র দামোদর দাস মোদীর বিভিন্ন প্রজেক্ট গুলোকে পড়া, রোজ ওয়াট প্র্যাকটিস করা, ট্যাগ প্র্যাকটিস করা, জিটিও প্র্যাকটিস করা, এই জিটিও বলছি জিডি প্র্যাকটিস করা, জিপি প্র্যাকটিস করা। বুঝতে পারলাম? তো এইগুলোকে মোরাললেস আমরা যদি করতে পারি, এরপরে যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের আলাদা কালচার আছে, এটিকেটস আছে, টেবিল চেয়ার ম্যানার্স আছে, অ্যানসারিং এর ম্যানার আছে, যেটা কনফারেন্সিং হবে। মেডিকেলে তো আমার কিছু করার নেই, মেডিকেলে তোমাকে যা বলে দেবে তাই হবে, মেডিকেল তো আমার হাতে নেই। কিন্তু যে ইন্টারভিউ কিভাবে বসবে, কিভাবে কথা বলবে,
কিভাবে উত্তর দেবে, কি সাইকোলজিতে উত্তর দেবে, ওরা কি জিজ্ঞেস করতে পারে, করলে তোমাকে ঘাবড়ে দেবে, বা তোমাকে যদি ওরা প্রেশার দেয় তুমি সেই প্রেশারটাকে কিভাবে ডেলিভার করবে, বা তুমি কিভাবে ট্যাকেল করবে ওই ইন্টারভিউ। যখন পাঁচজন সাইকোলজিস্ট বসে থাকবে বা বড় বড় অফিসার যারা অন প্রেস বসে থাকবে, তুমি ঘাবড়ে যাবে। সেগুলোকে আমরা শিখিয়ে দেবো কি করে কি করতে হবে। এই তো আবার শুরু করলি বই, বললাম একটু আগে বই পড়ে কোনো লাভ নাই, আবার বই এসএসবি বই কিনে পড়ে গেলে এসএসবি সিলেকশন হবে, কারণ ওই সব বইগুলো ওদের পড়া আছে, ওরা বুঝে যাবে তুই কোন বই পড়েছিস। এবার যদি কোনো একটা বড় সামনে কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেলের বই পড়বি, তা ওটা তো কর্নেল, ব্রিগেডিয়ার লিখছিস তো কর্নেল যা ভাবছো, তুই কি ভাবছিস? ব্রিগেডিয়ার যা ভাবছিস তুই তাই ভাবছিস, তুই কি ভাবছিস? বুঝতে পারলাম? অর্থাৎ নিজে থেকে পিডিপি লেখা প্র্যাকটিস কর, নিজে থেকে জিডি প্র্যাকটিস কর, নিজে থেকে জিডি কর, নিজে থেকে লেকচারেট কর, নিজে থেকে থিমেটিক কর, সব নিজে থেকে কর, নিজেকে শার্প কর, নিজেকে ওই বই লেখার কোয়ালিটিতে নিয়ে যা। কিন্তু তুই যদি ভাবিস যে আমি ওই বইটা থেকে ঝেড়ে নিয়ে লিখে দেবো, আমরা ওই জন্য কাউকে কোনোদিন কোনো বই বলি না পড়তে, কোনোদিন কোনো বই, কারণ যারটা পড়বি সেটা তো তার। আমি বলছি তুই ডিকশনারি পড়, ডিকশনারিটা অল অ্যাবাউট, মানে সবার জন্য একই। ডিকশনারি থেকে ফিলিংসটা না, ঠিক আছে? ডিকশনারিটা এবার প্রাইম মিনিস্টারের সব প্রজেক্ট, সেটা তুই পড়তেই পারিস, কারণ ওটা ইউনিভার্সাল, দারুণ নয়, ওটা সবার, ঠিক আছে? এবারে তুই রোজের এডিটোরিয়াল পড়, রোজের নিউজ পেপার পড়, রোজ বাকি ছেলেদের সঙ্গে জিডি কর, জিপি কর, নিজের মতন করে কর, বিভিন্ন রকমের প্রবলেম সেটিং কর। এগুলো তো মানে কোনো বই পড়ে তুই যদি ভাবিস যে এসএসবি ক্র্যাক করবি, তাহলে তুই মুকেশ সরকে পাস করছিস। আজ পর্যন্ত কোনো বই পড়ে কেউ এসএসবি পাস করতে পারবে না। এসএসবি পাস করার জন্য তোর জেনেটিক্স, তোর ডিএনএটাকে পাল্টে দিতে হবে। তুই যদি ভীতু হোস, তোকে কোনো বই পড়ে সাহসী করা যাবে? হ্যাঁ? তুই যদি গ্রিডি হোস, তোকে কোনো বই পড়ে প্যাট্রিয়টিক করা যাবে? গ্রিডি মানে লোভী। তোর যদি নেচার আছে টাকার কাছে নিজেকে হার মানাবি, তোকে কখনো আমি লোভীকে আমি যদি বলি ওই ফাইলটা দিয়ে আমি কোটি কোটি টাকা দেবো, তুই কি দিবি? তোর ভেতরে কি আছে সেটা তো আমি বার করবোই। তুই সেটা কারণ বই পড়ে ছেড়ে আমাকে যদি মুখোশ করে আসিস, কারণ বই পড়ে যাবি মানে ইউর মাস্ক আপ। আমরা মাস্ক পরে কাউকে যেতে বলবো না, তুই যা, তুই ভীতু হলে যতটা ভীতু ততটাই টাকা, তুই লুকোতে কিছু পারবি। তুই সাহসী দেখিয়ে প্রিটেন্ড করবি আমি হিরো, ওরা ঠিক ধরে নেবে তুই জিরো। অতএব তোর থেকে ওরা বেশি চাল। তুই যতটা ভেবে যাবি, যতটা ওদের কায়দা করবি ভাববি, ওরা সব কায়দা, ওরা ডেলি গোচা গোচা শয়ে শয়ে ছেলে ডেলি পাস করছে। ওরা সব জানে কোনটা নাটক, কোনটা ড্রামা, কোনটা ঢপ, কোনটা মাস, কোনটা সাজানো, কোনটা বানানো, কোনটা টোকা। ধরতে পারবে না? হ্যাঁ পারবে? তুই সাজিয়ে বুঝিয়ে নাটক করে ড্রামা করে গিয়ে যদি তুই ভাবিস যে আমি তো খেললাম মেরে দেবো, আমি তো ঠিক ওদের উল্টো বানিয়ে দেবো, তাহলে তোর থেকে বড় উল্টো কেউ বলতে পারলাম। অতএব নিজের মতন করে, নিজের স্টাইলে, নিজের ওরিয়েন্টেশন থেকে রেডি কর। এসএসবি আমাদের এখান থেকে যে কোনো স্টুডেন্ট গেছে ফার্স্ট ডে কেউ ডিসকোয়ালিফাই হয়নি। ফার্স্ট ডে প্রত্যেকে ওই পিপিডিটি আর ভার্বাল নন ভার্বাল ক্লিয়ার করেছে। কেন? কারণ আমরা কাউকে বই মুখস্থ করাইনি, আমরা নিজের থেকে তৈরি করিয়েছি। পরপর 5 দিন আমাদের ছেলে মেয়েরা টিকে থাকবে, তুইও টিকে থাকবি। আউট হলে কবে হবি? কিসে হবি? মেডিকেল। আমাদের একটা ছেলে কিডনি বলছে স্টেরয়েড খেয়েছে, বড় সুইমার ছিল, তার কিডনিতে বলছে একটুখানি স্ট্রিং হয়েছে, কিডনি শুকিয়ে গেছে, আউট। কার বলছে ভলিবল খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে গেছিল, সেই লিগামেন্টে অপারেশন হয়েছে কিন্তু বলেনি, সেই লিগামেন্টের জন্য আউট। কার বলছে স্পাইনাল কর্ডের একটা হাড়ের সঙ্গে একটা হাড়ের অ্যালাইনমেন্ট ভুল আছে, আউট। যদি আমার স্টুডেন্টকে মানে এসএসবি গ্রাউন্ডে আউট করতে পারে তো আমি বুঝে, আমরা যেভাবে তৈরি করবো ওখানে কাউকে তোকে এসএসবি আউট করাতে পারবে না মেডিকেল গ্রাউন্ড। মেডিকেলে যদি তুই এখন কিডনি দোষ হয়, তোর যদি চোখের প্রবলেম থাকে, তোর যদি নকনি থাকে, তোর যদি ফ্ল্যাশ ফিট থাকে,
তোর যদি শিরদাঁড়ায় প্রবলেম, হাড় ভাঙা বা লিগামেন্ট ছাড়া বা তোর পাকস্থলীতে, ওখানে তোকে পুরো প্রায় ন্যাকেট করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো স্ক্যান হবে, বারবার ইউএসজি হবে, বারবার এক্সরে হবে, বারবার তোর ব্লাড টেস্ট হবে, বারবার তোর সব রকম অ্যানাটমি টেস্ট হবে। তুমি মানে কোথাও মানে তোর এভরিবডি ইজ আনফিট, যে গানটা ছিল সে কবে একটু কোকা-কোলা খেয়েছিল, স্টেরয়েড দিয়েছিল, সেটা কোথায় গিয়ে কিডনিতে জমে আছে সেটা না। তার একটা লিগামেন্ট ভলিবল খেলতে গিয়ে ছেড়ে গেছে সে পা। আমার স্টুডেন্ট যারা বাদ হয় তারা হয় একমাত্র মেডিকেল গ্রাউন্ডে, যেটা আমি তো জানি না কি হয়ে আছে। মেডিকেল গ্রাউন্ড ছাড়া এসএসবি তে তো কাটতে কেউ পারবে না। কেন? কারণ তুই যাবি ইউনিক। আর হ্যাঁ, একটা হবে, সেটা হচ্ছে যে বাকিদের জন্য যদি পুরো গ্রুপটাকেই লাগে, কারণ এবার বুঝতে পারছি তোকে তো গ্রুপে কাজ করতে হচ্ছে। এবার মনে কর তুই জিপিও জানিস, কিন্তু বাকি 20 জন এত চেঁচামেচি করছে তোর কথা একেবারে চেষ্টা করে শুরু হয় না, এবং অনেক রিপিটার থাকে। এবার অনেক রিপিটার যখন তোর সঙ্গে গিয়ে পড়বে তারা শুনবে না, হোল 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 করলে পুরো ব্যাচ ওয়াশ আউট না হলে, যদি কোনো ব্যাচ থেকে সিলেক্ট হয় আমার স্টুডেন্ট হবেই। আর যদি মেডিকেল গ্রাউন্ডে না সেটা, কিন্তু যদি পুরো ব্যাচ ওয়াশ আউট হয়ে যায়, মানে 100 জন দিয়ে লাঠি করে বার করে, আর প্রথম দিনই বার করে দেয় ফুল ট্রেনিং হবে। মানে প্রথম দিন 100 জন গেল, ব্যাগ লাগলো, বারবার হলো, ওই বিভিন্ন আলোচনার সময় হই গল্প চেঁচামেচি শুরু করবে, ওখানে তো ডিসকাশন করে একটা স্টোরি রেডি করতে হবে। সব জায়গায় টিম ওয়ার্ক নেই, কিছু নেই, তোরা টিম ওয়ার্ক জানিস না, পুরো পাঠিয়ে দিলে তো কিছু করার নেই। আর একটা হচ্ছে লাস্ট দিনে যদি পুরো ওয়াশ আউট, ব্যাচই ওয়াশ আউট, মানে তার মধ্যে কোনো কোঅর্ডিনেশন, কেউ কাউকে মানছে না, সবাই কেউ টিম ওয়ার্ক বুঝছে না, আউট। আদারওয়াইজ যদি সিলেক্ট করতে হবে, মেডিকেলে যদি ঝাড় খাস আমি কিছু করতে বুঝতে পারলাম, পুরো আইডিয়া হয়ে গেছে। তাহলে আমরা আগের দিনে 2-3টে পিপিটি করবো, রেডি করে নিবি। ওয়্যাট আবার করবো কিভাবে সেটা রেডি করবি, পিপিটি কিভাবে করবি বলে দিলাম, ওয়্যাট কিভাবে করবি বলে দিলাম, এসআরটি কিভাবে করবো বলে দিলাম, ঠিক আছে। আর কয়েকটা আমি লেকচারেট আগামী দিনে বলে দেবো, সেই লেকচারেট গুলো আবার রেডি করে আসবি, সেগুলো আবার দেওয়া হবে। পিপিটির প্র্যাকটিস কিছু নয়, তোকে যেটা বললাম নরেন্দ্র মোদীর 52টা প্রজেক্টের অবস্থা করবি, যা ছবি আসবে তার উপর এখানে বসে নিবি, কোথাও থেকে প্র্যাকটিস করবি। আর যদি প্র্যাকটিস একান্ত করতে হয়, গুগলে যাবি, পিপিটির ছবি পাবি, ছবিগুলো নিতে পারিস, ছবিগুলো নিয়ে স্টোরি লিখবি, কিন্তু কারণ লেখা স্টোরি নিবি না, কোনো বই বা কোনো নেট গুগল থেকে নিবি না। তুই যেটা করতে পারবি, তোর নতুন করে লিখবি, ছবিগুলো যেগুলো দেখে লিখে বুঝতে পারলাম। এবার একটা ওয়্যাটও করবি, এসআরটাও করবি, ওটাকে প্রিপেয়ার করবি করে। আর এরপরে আমি তোদের লেকচারের টপিক দেবো, আবার লেকচারের টপিকটা রেডি করবি, একসঙ্গে সব করতে হবে। এখন ডিকশনারিটা কিনে নিয়ে ডিকশনারিটা পড়া শুরু করে দেবে, তাহলে ওয়্যাটটা রেডি হয়ে যাবে, পিপিটিটা রেডি হয়ে যাবে, এসআরটিটা রেডি হয়ে যাবে। জিবির টপিক আমি আগামী দিনে লিখে দেবো 40টা, ওটা লিখে নিবি, সঙ্গে তুই এসআরটিটা করাবো, জিপিও কিছু করবি, ঠিক আছে? ওকে, কিরকম লাগলো ক্লাস, কিরকম বুঝলি, কনফিডেন্স বুঝে গেছিস, কনফিডেন্স প্র্যাকটিস শুরু করে দে, আমাদের হয়ে যাবে এবার পেজে যাবে, চাপ নেই, ঠিক আছে? গুড নাইট। আর কিভাবে টেবিল ম্যানার, সিচুয়েশন ম্যানার, নিজেকে পার্সোনালিটি চেঞ্জ, এইগুলো আমরা সব ধীরে ধীরে, ঠিক আছে? সেটা আবার তুই আসবি, পরে আসবি, ঠিক আছে?